তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, প্রথম কথা হচ্ছে কারেন্ট লাইবিলিটি এন্ড কন্টিনজেন্ট লাইবিলিটি, এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম। ওকে, আমরা বলতেছিলাম হচ্ছে কি, যে দায় কাকে বলে বললাম। আমরা যদি বলি দায় কাকে বলে, এটা আলোচনা করছি। আমরা এই জিনিসগুলো আলোচনা করছি। ওকে, এক বছরের কম সময়ের জন্য যেটা হয় এটাকে বেসিক্যালি আমরা চলতি দায় বলি। আর এই চলতি দায়টা আমরা বলতেছি কত, তিন প্রকার। একটা হচ্ছে নির্দিষ্ট দায়, আর একটা হচ্ছে এস্টিমেটেড লাইবিলিটি। যেটা নির্দিষ্ট দায় আমরা বললাম যে আম, কারো কাছ থেকে আমি টাকা নিলাম, এটা দিতে হবে, এটা হচ্ছে নির্দিষ্ট। আনুমানিক দায় মানে হয়তো আমি নিলাম, এটা এত দায় দিতে হইতে পারে, আনুমানিক দায়। আর সম্ভাব্য দায় কোনটা, ওই যে ফোনের কথাটা যেটা বলছি, যে আমি একটা ফোন কিনলাম, বা আমি ফোন বিক্রি করতেছি, ফ্রিজ বিক্রি করতেছি, ক্লায়েন্টকে বলতেছি আমি সার্ভিস দিব তোমাকে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই 6 মাসের মধ্যে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এখন আমি 100টা ফ্রিজ বিক্রি করতে, হয়তো রিপ্লেস করার জন্য আসছে 10টা 5টা, আবার 100টাও আসতে পারে। এই যে আমি জানি না যে কয়টা আসবে, দিস ইজ কল্ড কন্টিনজেন্ট লাইবিলিটি। ওকে, আচ্ছা, কন্টিনজেন্ট লাইবিলিটি কি ক্লিয়ার সবার? ওকে, ক্লিয়ার না হলে আমরা ক্লিয়ার হবে আশা করি। আস্তে আস্তে হবে, কন্টিনজেন্ট লাইবিলিটিটা হবে। এরপর আমরা যদি বলি, এই যে বলতেছি নির্দিষ্ট দায়, তিন প্রকারের মধ্যে বলতেছি নির্দিষ্ট দায়, বলতেছি যে নির্দিষ্ট দায়টা কি? নির্দিষ্ট দায় মানে হচ্ছে যে দায় পূর্ব হতে নির্ধারিত বা নিশ্চিত। এটা আমরা জানি যে আমি কারো কাছ থেকে টাকা নিয়েছি, কারো কাছ থেকে বাকি জিনিস নিয়েছি, এটা নিশ্চিত আমি টাকাটা তাকে দিতে হবে। যে আমি 5,000 টাকার পণ্য নিলাম বাকিতে, তার মানে 5,000 টাকা। তার মানে এগুলো কি দ্বারা প্রকাশ? অ্যাকাউন্ট পেয়েবল, পাওনাদার, নোটস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, এই জিনিসগুলো। কারো কাছ থেকে টাকা নিয়েছি, কারো কাছ থেকে নোটস, অথবা ব্যাংক ওভারড্রাফট। ব্যাংকে আমার 1,00,000 টাকা ছিল, কিন্তু আমি 1.5 লাখ টাকা তুলছি, যেটা সোজা বাংলায় বলতেছি কি, ব্যাংক ওভারড্রাফট। ক্লিয়ার? নির্দিষ্ট দায়টা আমরা পারি, মানে অনেক আগে থেকে পড়তেছি, এই অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, এগুলো দায়, নির্দিষ্ট দায়। ওকে, মানে আমি যে কথাগুলো বলছি এগুলো একটু এক্সপ্লেনেশন। আর এরপর সম্ভাব্য দায়টা কি, বা আনুমানিক দায়টা কি? আ- কারো আইডিয়া আনুমানিক দায় কি কি? আনুমানিক দায়টা কি? সরি, আমি একটু ভুল বলছি। মানে আমি যে মোবাইলের কথা বলছি ওটা হচ্ছে আনুমানিক দায়, যে দায়টা আনুমানিক। মানে একটু কারেকশন হবে আর কি আমার। মানে আমি প্রথমে যেটা বলছি, মোবাইলে যে এক্সাম্পল দিচ্ছি ওইটা বেসিক্যালি আনুমানিক দায়। মানে মোবাইল বিক্রি করতেছি, ফ্রিজ বিক্রি করতেছি, যে ওয়ারেন্টি দিচ্ছি, এটা হচ্ছে বেসিক্যালি আনুমানিক দায়। ওকে, একটু কারেকশন হবে আমার। মানে আমি আনুমানিক দায় কি, যে দায়ের অস্তিত্ব আছে কিন্তু তার প্রকৃত টাকার পরিমাণ এই মুহূর্তে নিশ্চিত নয়। সোজা কথা হচ্ছে ওই বিক্রয় পরবর্তী সেবা, বা ওয়ারেন্টি যেটা বলতেছি, ওয়ারেন্টিটা বেসিক্যালি কি আনুমানিক দায়। এটা কি দায় না, সম্ভাব্য দায় না, কন্টিনজেন্ট লায়াবিলিটি না, সরি, এটা হচ্ছে আনুমানিক দায়। যে দায়টা আমাকে দিতে হবে, এটা হচ্ছে আনুমানিক দায়। তাহলে কন্টিনজেন্ট লায়াবিলিটি কি? এবং কন্টিনজেন্ট লায়াবিলিটির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, যেমন বড় বড় স্টার বা অনেক ক্ষেত্রে হয়ে থাকে, যে একটা মামলায় হেরে গিয়ে তোমাকে $1,00,000, $2,00,000 এরকম জরিমানা দিতে হয়। অনেকগুলো মামলা এরকম হয়, এরকম বিভিন্ন ভাবে হয়। এইরকম দায় যদি থাকে এগুলোকে বলে কন্টিনজেন্ট লায়াবিলিটি। মানে যে লায়াবিলিটিটা এখনো হয়ই নাই, যদি মামলায় হেরে যায় তাহলে দায় হবে। ওকে, ইভেন অনেকগুলো কোম্পানি সহ বিক্রি করে ফেলতে হয় এরকম দায় পরিশোধ করতে গিয়ে। ওকে, অনেকগুলো বড় বড় কোম্পানি যার কারণে বিলুপ্ত হয়ে যেতে হয়েছে। যেমন একটা মামলা, ধরো একজন কেউ মামলা করছে যে যে আমার এই কারণে এই ক্ষতিগ্রস্ত হয়েছে এই কোম্পানির কারণে,
আমার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক সময় দেখা যায় মান সম্মানের জন্য মামলা করে, যে কোম্পানির জন্য আমার এই মান সম্মানের ক্ষতি হয়েছে, 100 কোটি টাকার মান সম্মান ক্ষতি হয়েছে বা আমার মানহানি হয়েছে। এই যে এক ধরনের মামলা করছে, ওই মামলাতে যদি হারে যায় তাহলে তোমাকে 100 কোটি টাকা দিতে হবে। এই যে 100 কোটি টাকা যেটা সম্ভাব্য দায়, এটা হচ্ছে সম্ভাব্য যে দায় এখনো দায় বলে বিবেচিত হয়নি, কিন্তু ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার প্রেক্ষিতে দায় হিসেবে বিবেচিত হবে, এটাকে সম্ভাব্য দায় বলে। যেমন বিচারাধীন মামলাজনিত দায়। ওকে, বিচারাধীন মামলাজনিত যে দায়টা, এটা হচ্ছে সম্ভাব্য দায়। ওকে, এখন আমরা বেসিক্যালি এই অধ্যায়ে কি পড়বো? কারেন্ট লাইবিলিটি, কন্টিনজেন্ট লাইবিলিটি, এগুলো পড়বো। তাহলে কারেন্ট লাইবিলিটি কোনগুলা বেসিক্যালি? কারেন্ট লাইবিলিটি কোন কোন জিনিসগুলোকে আমরা কারেন্ট লাইবিলিটি বলতেছি? আমরা যদি বলি কোন জিনিসগুলো কারেন্ট লাইবিলিটি বলতেছি, কারেন্ট লাইবিলিটি কোনগুলো? এগুলো হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এই যে এতক্ষণ আমরা বলছি অ্যাকাউন্টস পেয়েবল, যেগুলো দায় আর কি, পেয়েবল থাকলেই হচ্ছে দায়। কারেন্ট লাইবিলিটি এগুলো, নোট পেয়েবল, সেলস ট্যাক্স পেয়েবল, যে পেয়েবল আছে সবগুলা। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আনআর্ন রেভিনিউ বা অ্যাডভান্স, মানে তুমি কারো কাছ থেকে টাকা নিয়ে নিছো। ওকে, যেমন টিকিট, আনআর্ন রেভিনিউ হচ্ছে টিকিট, ওই যে টিকিট আমরা ফ্লাইট হচ্ছে কত 20শে ডিসেম্বর, কিন্তু এখন বিক্রি করে ফেলছে, সে তো ফ্লাই করে নাই। এগুলো হচ্ছে আনআর্ন রেভিনিউ, এগুলোও দায় আমার জন্য। ডিভিডেন্ড পেয়েবল, এগুলো সবগুলো পেয়েবল। অ্যাক্রুড লাইবিলিটি, এমপ্লয়ি রিলেটেড লাইবিলিটি, ইনকাম ট্যাক্স পেয়েবল, এগুলো আমরা জানি, মোটামুটি একবার পড়লেই জানি যে জিনিসগুলো আমাকে দিতে হবে। সোজা কথা হচ্ছে ওগুলো বেসিক্যালি লাইবিলিটি। আর এগুলোকে আমরা বলতেছি কি? কারেন্ট লাইবিলিটি, যেগুলো 1 বছরের আগে আমাকে এই দায়গুলো পরিশোধ করতে হবে, ওগুলাকে আমরা বলতেছি কি? কারেন্ট লাইবিলিটি। এরপর আছে কি? কন্টিনজেন্ট লাইবিলিটি। যেগুলো অনিশ্চিত, আসলে কন্টিনজেন্ট লাইবিলিটি হচ্ছে আমার অনিশ্চিত যেগুলা, যেমন গেইন কন্টিনজেন্সি, লস কন্টিনজেন্সি। ওকে, গেইন কন্টিনজেন্সি, একটা হচ্ছে গেইন কন্টিনজেন্সি আর একটা হচ্ছে লস কন্টিনজেন্সি। এই দায়গুলা, এই দায়গুলা গেইন কন্টিনজেন্সি মানে কি, কে বলতে পারবা? গেইন কন্টিনজেন্সি, লস কন্টিনজেন্সি। তার আইডিয়া নেই কোনো। স্যার এটা কি আনরিয়ালাইজ গেইন ওরকম কিছু হ্যাঁ, নাকি? আনরিয়ালাইজ গেইন যেটা আছে ওরকম কিছু নাকি? গেইন কন্টিনজেন্সি মানে হচ্ছে যেমন তুমি ধরো একটা মামলায় জিততেও পারো, হারতেও পারো। ওই যে বললাম না, যে একটা মামলায়, তুমি মামলায় কিন্তু জিতলে 100 কোটি টাকা অনেক সময় পাইতে পারো, এটা হচ্ছে কি? গেইন কন্টিনজেন্সি। আর লস মানে হচ্ছে তোমাকে 100 কোটি টাকা দিতে হইতে পারে, এটা হচ্ছে লস কন্টিনজেন্সি। সোজা কথা, মানে অনিশ্চিত লাভ আর অনিশ্চিত গেইন, এগুলোকে গেইন কন্টিনজেন্সি বলতেছে। ওকে, এরপর এখানে দায় বলতে বেসিক্যালি আমরা কি নোটস পেয়েবলের অঙ্কগুলো করবো আর কি। নোটস পেয়েবল কাকে বলে? কারো আইডিয়া আছে নোটস পেয়েবল? নোটস পেয়েবল কাকে বলে? নোটস পেয়েবল তো অবশ্যই একটা কি কারেন্ট লাইবিলিটি। আর এই নোটস পেয়েবলটা কাকে বলে? নোটস পেয়েবল কাকে বলে? কারো আইডিয়া আছে? নোটস পেয়েবল? স্যার ঋণ নিলে যে দায় সৃষ্টি হয় সেটা। না, নোটস পেয়েবল সোজা কথা হচ্ছে একটা কাগজ, আর কিছুই না। ধর একটা কাগজ দিলাম তোমাকে, এই কাগজে লেখা আছে যে আমি ছোঁয়াকে 1 লাখ টাকা 3 মাস পরে 10% ইন্টারেস্টে এই টাকাটা ব্যাক করব। মানে তুমি ওই লেখাটা ওই কাগজের উপর লেখা থাকে, সিগনেচার থাকে, সিল ছাপ্পর থাকে, কোম্পানি প্যাডের উপর, যে কোনো কিছুর উপর হইতে পারে।
মানে তুমি একটা নিশ্চয়তাপত্র দিচ্ছ যে এই টাকাটা আমি তোমাকে একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তোমাকে দিব। এর বিনিময়ে কি, যেমন তুমি 1 লাখ 5 লাখ ওটার গায়ে যে মূল্য থাকে, মানে ওটার উপর যেটা লেখা থাকে ওটা অনেক সময় সেম মূল্য হয়, এটাকে অ্যাট পার ভ্যালু বলা হয়। অনেক সময় দেখা যায় গায়ে আছে 10 লাখ কিন্তু তুমি তুমি কিনতেছো 9,50,000, মানে ডিসকাউন্টিং প্রাইসে পাও। অথবা অনেক সময় হয় কি, যে গায়ে আছে 10 লাখ, তোমাকে কিনতে হচ্ছে এটার অনেক বেশি ডিমান্ড, তোমাকে 11 লাখ টাকা দিয়ে কিনতে হচ্ছে, যেটাকে আমরা প্রিমিয়াম বলি, মানে অ্যাট পার ডিসকাউন্ট প্রিমিয়াম। তার মানে জিনিসটা কি, নোটস পেয়েবল মানে হচ্ছে একটা সিম্পলি কাগজ। তুমি আমাকে টাকা দিবা, এর বিনিময়ে তোমাকে একটা কাগজ দিব। কাগজ মানে কি? এটা অনেকটা গ্যারান্টির মতোই, যে আমি তোমাকে টাকাটা দিব, এটা সিল সাপোর্ট সবকিছুই থাকে মাস্ট। কেউ যদি এফডিআর দেখো, এফডিআর এর কপি আর সঞ্চয়পত্র কপি থাকো, তাদের জন্য আর একটু ক্লিয়ার হবে আর কি, একটা জাস্ট সিম্পলি। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা অঙ্গীকার পত্রের মাধ্যমে লিখিত দালিলিক দায়কে নোটস পেয়েবল বলা হয়, প্রদেয় নোট আর কি, আমরা যেটা বলতেছি প্রদেয় নোট। প্রদেয় নোটস কি, এত এত জিনিস কি? অঙ্গীকার পত্রের মাধ্যমে লিখিত দালিল, ওই যে একটা কাগজ, কাগজটা যে তোমাকে দিলাম, এটা এটা এক ধরনের কি, এটা বেসিক্যালি হচ্ছে আইনগতভাবে অনেক স্ট্রং আর কি, প্রদেয় নোট। এই প্রদেয় নোটটা কত প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে ইন্টারেস্ট বিয়ার করে, আর একটা হচ্ছে ইন্টারেস্ট বিয়ার করে না, যেটা জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট বলা হয়। মানে একটাতে জাস্ট লেখা থাকে তোমার থেকে, মানে এই যে 1 লাখ টাকার বিনিময়ে তোমাকে 1,10,000 টাকা দিব, কোনো ইন্টারেস্ট থাকে না। আরটাতে টাকাতে ইন্টারেস্ট থাকবে, যে 1 লাখ টাকা 3 বছর পর আমি 10% ইন্টারেস্ট দিব। ওকে, এটুক হচ্ছে ডিফারেন্স আর কি। ক্লিয়ার? নোটস প্লেবল, নোটস প্লেবল টাইপ কি ক্লিয়ার সবার? না বুঝলে প্রশ্ন করবা। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি নোটস পেবল জিনিসটা কি, বুঝতে পারলে হবে। এরপর আরেকটা, মানে আমরা অনেকগুলো টাইপ পড়ছি না, কমন এগুলো সবগুলা মোটামুটি কমন, মানে বিভিন্ন সময় আসে আর কি, বিভিন্ন ভাবে এগুলোর উপর বেস করে আমরা, যেমন এখানে কতগুলো অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, সেলস ট্যাক্স পেয়েবল। আমরা এখন সেলস ট্যাক্স পেয়েবল কি, সোজা কথা, তুমি বিক্রি করছো, আমি সেলস করছি, সেলস এর সাথে সেলস ট্যাক্স থাকে, মানে ট্যাক্স, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। এটা অনেক সময় তুমি 1,000 টাকা নিচ্ছ, ক্লায়েন্ট থেকে 1,100 টাকা বা 1,100 টাকা নিয়ে নিচ্ছ। এই যে মানুষের কাছ থেকে 1,100 টাকা নিয়ে নিচ্ছ, তার মানে এখানে কিছু ট্যাক্স আছে, সে দিচ্ছ তুমি। তুমি ওখানে অলরেডি বলে দিচ্ছি ইনক্লুডেড এক্সক্লুডেড ব্যাট এভাবে লিখো। যাই হোক, ইনক্লুডেড হোক এক্সক্লুডেড হোক, বিভিন্নভাবে তুমি ব্যাটটা নিয়ে নাও বা ট্যাক্সটা নিয়ে নাও, যেটা সেলস ট্যাক্স বলি। ওই ট্যাক্সটা তো তোমার হাতে রাখতে পারবে না, আলটিমেটলি এটা তোমার রেভিনিউ না, এটা গভর্নমেন্টের। এই যে ট্যাক্সটা তোমাকে দিতে হবে, এটাই হচ্ছে সেলস ট্যাক্স পেয়েবল। মানে একটা সময় বা তাৎক্ষণিক বা যে কোনো একটা সময় তোমাকে এই ট্যাক্সটা ইউ হ্যাভ টু পে ব্যাক। বা পণ্য বা সেবা বিক্রয়ের সময় বিক্রেতা ক্রেতার নিকট হতে বিক্রয় মূল্যের উপর যে কর আদায় করা হয় তাকে বিক্রয় কর বলে। আমরা বিক্রয় করটা জানি মোটামুটি। আমি একটা শার্ট কিনতে গেলাম, দেখবে যে বড় বড় স্টোর হাউস গুলোতে লেখা থাকে, ফিক্সড প্রাইসের ওগুলোতে প্রায় সময় লেখা থাকে যে 1,110 প্লাস ভ্যাট, এরকম একটা লেখা থাকে। তার মানে তুমি যখন কিনতে যাবা, 1,110 টাকা প্লাস এর উপর 15%, 15%, 10% একটা ভ্যাট অ্যাড করে টোটাল মূল্যটা দিতে হয়। এই যে যে বিক্রি করতেছে সে যে তোমার থেকে ট্যাক্সটা নিয়ে নিচ্ছে, তাহলে এই টাকা দিয়ে সে কি করবে? এই টাকা অবশ্যই হি অর শি হ্যাজ টু পে টু দ্য গভর্নমেন্ট অথবা অথরিটিকে দিতে হয়। এটাই বেসিক্যালি সেলস ট্যাক্স পেয়েবল। আর এটা বেসিক্যালি 2 প্রকার, একটা হচ্ছে ভ্যাট আর একটা হচ্ছে টার্ন ওভার ট্যাক্স। 80 লক্ষ টাকার উপরে 15% ভ্যাট দিতে হবে, আর 80 লক্ষ টাকার কম হলে 3% ট্যাক্স। এটা এক এক সময় এক এক রকম হয়। আম, মূল্য সংযোজন কর আমরা জানি, ভ্যালু এডেড ট্যাক্স। এটা কি ভ্যালু এডেড ট্যাক্স কি, মূল্য সংযোজন কর? কারো কি আইডিয়া আছে?
ভ্যালু অ্যাডেড ট্যাক্স, কারো ভ্যালু অ্যাড করার জন্য ডেট ট্যাক্স, এগুলো জানো ভ্যালু তোমরা। দেখে। আমি আমার কাজ দিলাম এ ভ্যাট কি, এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব। জাস্ট গুগল করবে ব্যাট নিয়ে, অনেক কথাবার্তা পাবা। আর প্রতিদিনই শুনতেছো ব্যাট ট্যাক্স ব্যাট ট্যাক্স, এগুলা এগুলোর ইনার মিনিং গুলা জানতে হবে, কি কেন এগুলা। এই প্রশ্নগুলো করবা এবং এর উত্তরগুলো জানার চেষ্টা করবা। ওকে, এরপরে কি আমরা এগুলো কিসের এলিমেন্ট পাইলাম, এগুলো আমরা নর্মালি কিসের এলিমেন্ট পড়তেছি, যে নিশ্চিত দায়, এগুলোর এলিমেন্ট গুলা। এরপর আমরা পড়বো গ্যারান্টি এবং ওয়ারেন্টি ব্যয়। এটা কি গ্যারান্টি এবং ওয়ারেন্টি ব্যয়, কে বলতে পারবা? গ্যারান্টি এবং ওয়ারেন্টি ব্যয়, কাউকে যদি তুমি গ্যারান্টি দাও তাহলে নিশ্চয়ই একটা ব্যয় আছে না? কেন ব্যয়, কে বলতে পারবা গ্যারান্টি ব্যয়টা কি? গ্যারান্টি ব্যয়টা হচ্ছে, সোজা কথা হচ্ছে, গ্যারান্টি দেওয়ার জন্য তোমার ব্যয়। একজন মানুষ, তুমি মোবাইল ঠিক করে দিবে বলছে, মানে ওয়ারেন্টি দিবে বা সার্ভিস ওয়ারেন্টি। ওর ক্যামেরাটা নষ্ট হয়ে গেল, ও আসছে বলে যে ভাই আমি তো 6 মাস হয় নাই কিনছি, এখনো ওয়ারেন্টি পিরিয়ড আছে, তার মানে ক্যামেরাটা তোমাকে রিপ্লেস করতে হবে, ইউ হ্যাভ টু পে। এই যে টাকাটা, এই ক্যামেরা টাকাটা কোত্থেকে, এই টাকাটা তোমাকে দিতে হবে। এই টাকাটা হচ্ছে কি ওয়ারেন্টি ব্যয়, গ্যারান্টি ব্যয়। আবার বলতেছে পণ্যের পরিমাণ, গুণগত মান বা কার্যকারিতার ঘাটতি হলে তা পূরণ করার জন্য বিক্রেতা কর্তৃক যে প্রতিশ্রুতি ওয়ারেন্টি পণ্যের গ্যারান্টি বলা হয়। সোজা কথা হচ্ছে, আমি বলছি যে এটা 1 বছরের মধ্যে কোনো কিছু হলে, কোনো পার্টসের সমস্যা হলে এই কম্পিউটারটা তোমাকে কি করে দিবে, ওই পার্টসটা রিপ্লেস করে দিবে। এটা হচ্ছে 1 বছর পর্যন্ত থাকবে, সার্ভিস ওয়ারেন্টি থাকে, সার্ভিস গ্যারান্টি থাকে, অনেক কিছুই থাকে বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাটে। তার মানে 1 বছর আগে আমার এই কম্পিউটার মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেল, অথবা হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেল, পুরোটা কলাপস করলো, তাহলে আমি গিয়ে ওর কাছে যদি দাবি করে হার্ড ডিস্ক দেয়, ওর সাথে সাথে নতুন একটা হার্ড ডিস্ক দিবে বা ওটা ঠিক করে দিবে। এই যে বিষয়টা, তার মানে হচ্ছে ও যদি ঠিক করে দেয় বা রিপ্লেস করে দেয়, তার একটা কষ্ট আছে না, এটাই হচ্ছে গ্যারান্টি ব্যয়। আর অনেক প্রকার ব্যয় হইতে পারে। তাহলে এই ওয়ারেন্টি করা হিসাব বিজ্ঞানে দুটি মৌলিক পদ্ধতি ব্যবহার করা, একটা হচ্ছে নগদ ভিত্তিক পদ্ধতি মানে ক্যাশ বেসিস, আর একটা অ্যাক্রুয়াল বেসিস যেটাকে বকেয়া পদ্ধতি। আমরা এই অঙ্কগুলো করব ক্যাশ ভিত্তিতে আর অ্যাক্রুয়াল বেসিসে। আর গ্যারান্টি ওয়ারেন্টি নিশ্চিত ধরনের এবং সেবা ধরনের, গ্যারান্টি ওয়ারেন্টি ওকে নিশ্চিত ধরনের এবং সেবা ধরনের। এই জিনিসগুলো আমরা আর একটু ক্লিয়ার হবে যখন আমরা অঙ্ক শুরু করব। একটু পর্যন্ত বুঝো নাই কেউ আসো যে আমি বুঝি নাই? রেজ ইউর ভয়েস, যদি না বুঝো ভয়েসটা রেজ করো একটু করে। কেউ বুঝো নাই আসো? কেউ? সবাই বুঝতে পারছো আমি এতক্ষণ ধরে যা কথা বলছি, সবাই মোটামুটি মাথায় ঢুকছে তাহলে? ওকে, থ্যাংক ইউ। জি স্যার। তার মানে আমরা বেসিক জিনিসগুলো আলোচনা করতেছি, একদম বেসিক। আমি যদি এতক্ষণ যা আলোচনা করলাম তা যদি বলি, প্রথমে আমরা বললাম যে গ্যারান্টি ওয়ারেন্টি কি, এই জিনিসগুলো বলার চেষ্টা করছি। প্রথমে আমরা এটা, এই অধ্যায়ের নামই হচ্ছে, এই অধ্যায়ের নাম কি, কে বলতে পারবা? এই অধ্যায়ের নাম কি? কারেন্ট লাইবিলিটি এন্ড কন্টিনজেন্সি। ভেরি গুড। আর কেউ কথা বলতেছো না কেন? তোমরা কি এগুলা বুঝে বলতেছো না, না না বুঝে বলতেছো? মানে জানো এই জন্য বলতেছো না, না একদম জানো না? কারেন্ট লাইবিলিটি এবং কন্টিনজেন্ট লাইবিলিটি, এইটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলতেছিলাম। তাহলে আমরা কারেন্ট লাইবিলিটি কি, কন্টিনজেন্ট লাইবিলিটি কি, এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। কারেন্ট লাইবিলিটি টাইপ বললাম, এই স্পেসিফিক লাইবিলিটি নিয়ে কিছু কথাবার্তা বলতে, স্পেসিফিক লাইবিলিটি কোনগুলা, ওইগুলার আবার স্পেসিফিকেশন করছি। এই যে স্পেসিফিক লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি, এগুলো বললি। আর কারেন্ট লাইবিলিটি আর কন্টিনজেন্ট লাইবিলিটি কি, এই জিনিসগুলো বলছি। ওকে, এরপর প্রতিটা স্পেসিফিক লাইবিলিটির আমরা প্রতিটা স্পেসিফিক জিনিসের স্পেসিফিকেশন আমরা করছি। ওকে, এখন আমরা
এই অঙ্কের যে জিনিসগুলা কাজে লাগবে, চলতি দায় রিলেটেড, ওই জিনিসগুলো গিয়ে যদি আমরা একটু করে বলি কি কাজে লাগবে। এটা চলতি দায় সম্পর্কিত কিছু জিনিস আমাদের কাজে লাগবে। চলতি দায় সম্পর্কিত কিছু কাজে লাগবে, যেমন চলতি দায় কমন জিনিস যদিও, আমরা এগুলো পারি। এগুলো একদম নতুন কোনো কিছু, এরকম কোনো কিছুই না, নতুন কোনো কিছুই না। এটা পুরো অধ্যায় জুড়ে নতুন কোনো কিছুই না। পাওনাদারের জন্য যাবে, বাকিতে পণ্য বিক্রয় করা হলে কি হবে? পারচেজ অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা আমরা জানি, এটা একদম ছোটবেলার একটা জাবেদা। বাকিতে পণ্য বিক্রয় করা হলে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি হলে মার্চেন্ডাইজ। আমরা পারপিচুয়াল এবং পেরিওডিক এই ধরনের জাবেদাগুলো মনে আছে আশা করি, পারপিচুয়াল পেরিওডিক। তাহলে কি পারচেজ অথবা মার্চেন্ডাইজ। ঠিক আছে, পারপিচুয়াল হলে হচ্ছে পেরিওডিক, পারপিচুয়াল মনে আছে? আমি বলবো না এগুলো, এগুলো এগুলা পেরিওডিক পারপিচুয়াল ফার্স্ট ইয়ারের কথা অনেক পড়েছি। তাহলে পারচেজ অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, বাকিতে যে কোনো জিনিস কিনলে যেটা হয়। এরপর বাকিতে কিনছো, এগুলো আবার ফেরত দিয়ে দিচ্ছ। এটা হইতে পারে, অথবা ছাড় যদি পাওয়া যায়, বাকিতে কিনছো টাকাটা দিতে হচ্ছে না। ছাড় যদি হয়, ছাড় দিলে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে অথবা ছাড় পাওয়া গেলে, যদি ফেরত দিয়ে দাও কি হবে? তুমি একজনকে বলছো ভাই আপনি, ইস, একজনকে বললাম যে আপনার থেকে যে জিনিসগুলো নিচ্ছে ওগুলো ফেরত দিব। তার মানে কি, ও যখন বিক্রি করছিল তখন তুমি কি লিখছিলা? অ্যাকাউন্টস পেয়েবল। তুমি লিখছিলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে ওই জাবেদাটা উল্টে যাবে না? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেস রিটার্ন ক্রেডিট। হ্যাঁ, ওই জাবেদাটা উল্টে যাবে, সোজা কথা হচ্ছে এটাই। তাহলে যখন কিনছিলে কি, একটু উল্টে গেছে এটা। যখন কিনছিলে তখন ছিল পার্চেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন কি হবে? এই অ্যাকাউন্টস উল্টে যাবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, আর পার্চেজ রিটার্নের অ্যালাউন্স অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেটা, এটা ক্রেডিট হবে। ওকে, এগুলো আমরা আগে পড়ছি, অনেকবার পড়ছি, আশা করি সবাই পারার কথা, এগুলো নতুন কোনো কিছুই না। ওকে, এরপর বাকিতে জিনিস এনে বিক্রি করছো, বাকিতে যদি সেবা করো, তাও সার্ভিস এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সেবা গ্রহণ করলে সার্ভিস এক্সপেন্স ডেবিট, সার্ভিস এক্সপেন্স ডেবিট। এরপরে যদি হয় নির্ধারিত সময়ের মধ্যে যদি নির্ধারিত সময়ের মধ্যে যদি প্রদেয় দায় পরিশোধ করে নগদ বার্তা পাওয়া গেলে। আবার বলতেছি, নির্ধারিত সময়ের মধ্যে প্রদেয় দায় পরিশোধ করে নগদ বার্তা পাওয়া গেলে, এটা আমরা কি বলি? ওই যে এরকম, কি এটা মনে আছে? যদি আমার এরকম হয় 2/20 n/30, এটা কি তোমাকে 20 দিনের মধ্যে যদি তুমি দাও তাহলে তুমি 2% বার্তা পাবা। আর n/30 মানে হচ্ছে 30 দিনের মধ্যে অবশ্যই তোমাকে পে করতে হবে, ইউ হ্যাভ টু পে উইথিন 30 ডেজ। আর 2% বার্তা পাও যদি তুমি 20 দিনের মধ্যে দিয়ে দাও। এরকম যদি হয়, এই এই অংশটা, যে আমি 20 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিছি, এখন আমি 2% বার্তা পাবো, তখন কি হবে? প্রথম কথা হচ্ছে বার্তা পাবো, আমি দায় পরিশোধ করতেছি না, ওই জন্য অ্যাকাউন্টস পেয়েবলটা ক্রেডিট। আর ক্যাশ ক্রেডিট, পারচেজ ডিসকাউন্ট বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। এই জিনিসগুলো আমরা যখন অঙ্ক করব আমাদের লাগবে। আর সবচেয়ে ইন্টারেস্টিংলি হচ্ছে, এগুলো নতুন কোনো জাবেদা না, নতুন কোনো জার্নাল না। আমরা এগুলো বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন জায়গায় পড়ছি এগুলো। ওকে, এরপর
আমাদের এখন শেষ হয়ে যাবে। তোমরা কি আবার জয়েন করবা, আরো করবা, এটা কন্টিনিউ করবা? তাড়াতাড়ি না বলো। স্যার, করা দিয়ে দেন নেক্সট ক্লাসের জন্য। ওকে, তাহলে থ্যাংক ইউ, থাক এখানেই। জয়েন, এগুলো সবগুলো একটু দেখবা আবার। সবাইকে থ্যাংক ইউ।